দুর্ভাগ্যবশতই আমার মনে হয়েছে ওর চেয়ে আমার বয়স অনেক বেশি, অনেকটাই বেশি, যে কারণে সত্যিকার সুমনটাকে আমি পাইনি। একটা দূরত্ব সবসময় বজায় রেখেই চলতে হয়েছে বলে আমার মনে হয়। 95 পরের কোনো একটা সময়, আমার ঠিক ইয়ারটা মনে নেই, আমার লেখা একটি নাটক নীলকণ্ঠ পাখি। এই নাটকটির জন্য আমি একটি ছেলে খুঁজছিলাম, অন্য ধরনের। এর আগে কখনো সুমনের সাথে আমার দেখা হয়নি। শামস সুমন ওর নাম, বলল কাজ করে সে। আমার দেখে মনে হলো এইটাই, কি চমৎকার উচ্চারণ তার, রেডিওর সাথে তার যোগ আছে, কাজ করে। একটু দ্রুত কথা বলে কখনো কখনো, কিন্তু স্পষ্ট। চেহারাটা সুন্দর, ওর একটা হাসি আছে, অপূর্ব একটা হাসি, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাকালে মনে হয় যে ও আমার বুকের মধ্যে ঢুকছে। মানুষের চোখ দিয়ে তো সবকিছু। ওর এমন একটা চাল ছিল, যেই চাল সুমন কিন্তু নিজে ইচ্ছা করে করতো না, ইনেট, ওইটা ওর ছিল। ও সেই মানুষ। আমি ওকে নিলাম, টেলিভিশনে কাজ হচ্ছিল বিটিভিতে, নাটক নীলকণ্ঠ পাখি। আমার ভালো লেগেছিল নাটকটি, লিখেও ভালো লেগেছিল। এর জন্য একটি মেয়ে দরকার ছিল, যে মেয়েটিকে আমি পরবর্তীতে ওর ক্লাস থেকে, এই ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলা বিভাগ থেকে ইন্টারভিউ দিয়ে নিয়ে এসেছিলাম। মৃদুলকে বললাম, মৃদুল তখন চেয়ারম্যান, বল যে একটি মেয়ে দরকার, যে তোমার ক্লাসে একটা ক্লাস করো, দেখি আমি ওদিন থাকবো। এবং ওই দিন আমি আমাদের যে এই ছন্দা, ওকে ভালো লাগলো। আমি তুই বিকেলবেলা টেলিভিশন চলে আসিস। এবং সুমনকে আগেই বলেছি, রিহার্সাল হলো, নাটক হলো, আমি করছি। রবার্ট ব্রাউনিংয়ের একটি মাত্র লাইন, তার উপরে নির্ভর করে নাটকটি লিখেছিলাম। দ্যাট ওয়াজ মাই, ব্যাপারটা ছিল এইরকম, দ্যাটস মাই লাস্ট ডাচেস। কবিতাটির নামও তাই, আর আমি নাম দিয়েছিলাম নীলকণ্ঠ পাখি। সেখানে ওর চরিত্রটি ছিল, ওর চরিত্র ছিল আমার ছোট ভাই, একজন বিয়োগ, কিন্তু বাংলাদেশের জমিদার। তা ওর ক্যারেক্টার ছিল আমার ছোট ভাইয়ের ক্যারেক্টার, কিন্তু সে যেটা করে, সে ছবি আঁকে। তাকে দেখা যায় না কোথাও এই বাড়িতে, কারো সামনেও সে পড়ে না, সে ছবি আঁকে। একদিন হঠাৎ করে এই মেয়েটির সাথে, যে মেয়েটিকে আমি বিয়ে করে নিয়ে এসেছিল এই জমিদার, তার সাথে হঠাৎ করে করিডোরে দরজা খুলে যখন বেরোচ্ছে, তখন দেখা হয়ে গেল। তা করে ক্যারেক্টারটাই আমি করছিলাম, বললাম যে আমার ছোট ভাই। এই মেয়েটির সাথে এই জমিদারটির কখনো কোনো কমিউনিকেশন হয়নি, হতে পারে না। সে খুব নর্মাল জায়গা থেকে এসেছিল। ওকে জিজ্ঞেস করলো, তুমি কি করো? মেয়েটি জিজ্ঞেস করলো, ওর ভাইয়ের বউ।
ও বললো আমি ছবি আঁকি। তুমি কিসের ছবি আঁকো? অন্ধকারের। এই ডায়লগটি আমার নিজেরই ভালো লেগেছে এবং ওরা অভিনয় করলো। এবং এই প্রথম দেখাতে যা হয় সেই ঘটনাটি হলো, কিন্তু আমি ওকে বললাম যে সুমন শোন, ও কিন্তু তোর বড় ভাইয়ের বউ, এবং এখানে খুব যেটা হওয়া উচিত হয় সেটা নয়। তোমার একবারও তোমার দৃষ্টিতে এটা আসতে পারবে না যে এটি তোর প্রেমিকা, তা কিন্তু নয়, ও তোমার বড় ভাইয়ের বউই আছে। এটাকে আমি একটু 2-3 বার ওকে বলতে হয়েছে, কিন্তু অদ্ভুত, ওর তো ভালোবাসার মন, ওই ভালোবাসা চোখে চলে আসে। তবে এইটা তো পারবি না, এটা ওই ভালোবাসা দিবি না। নাটকটি শেষ হলো, খুব ভালো নাটকই হয়েছিল। আমি ওকে বললাম, নাটকের পরে বেশ কিছু কথাবার্তা হলো এবং তার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক হলো। ওর সাথে আমার দেখা হয় না, ওর সাথে আমার কথা হয় না তেমন, কিন্তু দেখা যদি হয় তখন মনে হয় অপূর্ব একটা সময় কাটবে। এখন অনেক হয় না এরকম যে মানুষ কাউকে দেখলে পরে খুব খুশি হয়ে যায় ভেতরে ভেতরে। আমার সারাটা জীবনে সেই প্রথম দেখার পর থেকে আমি যখনই ওকে দেখেছি তখনই আমি খুশি হয়েছি। আমি বরিশালে ছিলাম কয়েকদিন আগে, ওখানেই শুনলাম সুমন মারা গেছে। সুমন মারা যায় কি করে? সুমন কি করে মারা যায় এ বয়সে, এই সময়? জীবন একটা অদ্ভুত জিনিস, এই প্রশ্নের উত্তর সেখানে নেই। কিন্তু সে সুমনের জন্য যে দুঃখটা আমার ভেতরে থাকবে, সে দুঃখ হলো ও ছবি আঁকে, ও অন্ধকারের ছবি আঁকে। যে মানুষ অন্ধকারের ছবি আঁকে সেই আসল ছবিটা আঁকে। অন্তরে যে চিন্তা হয় মানুষের, বোধের যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু আলোর নয়, অন্ধকারের। যে মানুষ অন্ধকারের ছবি আঁকতে পারে সে কখনো অবলিভিয়ানে চলে যায় না, তাকে মানুষ ভোলে না। সুমন, সুমন কিছুদিন অ্যাটলিস্ট আমাদের সাথেই থাকবে। আর আমার মনে হচ্ছে সবসময় শিল্পীর এরকমই হওয়া উচিত। আপনাদের একটি কথা বলি আমি, আজকে সব মানুষের মতো কিন্তু শিল্পীরা নয়। শিল্পীরা কিন্তু শিল্পী, সব মানুষের মতো সে পারে না, তার অনেক অসমর্থ আছে, সে বহু কিছু করতে পারে না, কিন্তু অন্তরের কথাটি সে বলে। কোথায়? যে কাজটি করে তার মধ্যে। ও ঘুরে ঘুরে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গেছে, কারণ এটাই যেতে হয়, শিল্পী তাই করে। সুমন, সুমন আমাদের দেশের অত্যন্ত উল্লেখযোগ্য, স্মার্ট, শিক্ষিত এবং জানতো যে ও শিল্পী। যতদিন আমি আছি ততদিন আমার মনে থাকবে সুমন।